অফিসে মিটিংয়ে নাস্তা দিয়েছে, খেতে যেয়ে মনে হলো ছেলে দুটি এগুলো খুব পছন্দ করে। না খেয়ে প্যাকেট করে বাসায় নিয়ে আসলাম। আমার বাবারে দেখতাম এমন করত। এখন আমি বাবা হয়ে বুঝলাম বাবারা বোধহয় এমনই। অথচ আজকে দীর্ঘ 30 বছর পর সেই ছেলে আমার খাওয়ার আর থাকা নিয়ে প্রকাশ্য ঝগড়া বাঁধিয়েছে। আমাদের বসার ঘরে সেদিন যে দৃশ্য তৈরি হলো তা দেখার চেয়ে আমার মৃত্যু অনেক সহজ ছিল। বড় ছেলে সাফিন গলা উঁচিয়ে বলছে, আমি একা কেন বাবাকে খাওয়াবো? বাবা কি আমারে সম্পত্তি বেশি দিয়েছে? ছোট থেকেই তো শুভকে মাথায় তুলে রাখা হয়েছে। ছোট ছেলে শুভ ততোধিক কর্কশ গলায় জবাব দেয়, কেন? মায়ের চিকিৎসা খরচ যখন একা চালিয়েছিলাম তখন তো তুমি একটা টাকাও দাওনি। এখন আমি নতুন বিয়ে করেছি, আমার নিজস্ব সংসার আছে, খরচের হাত অনেক বেশি, তাই তুমি বাবার সব দায়িত্ব নিবে। আমার চোখের সামনে নিজের রক্তে গড়া দুই সন্তান যেন দুটো খ্যাপা কুকুরের মতো মাংসের টুকরো নিয়ে কামড়াকামড়ি করছে। আর সেই টুকরোটা অন্য কিছু নয়, আমি তাদের নিজের বাবা। তারপর তারা এক প্রকার সর্বসম্মতির সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যে ছেলেদের জন্য যৌবন বয়সে নিজের ইচ্ছা, আহ্লাদ, ভালোবাসার সব কিছু বিসর্জন দিয়ে কষ্ট করলাম, যে ছেলেদের মুখের দিকে তাকিয়ে ছেঁড়া জুতো আর একই শার্ট বছরের পর বছর পার করে দিলাম, সেই ছেলেরা আজ আমার 2 বেলা ভাতের বোঝা সইতে নারাজ। আমার নিজের ঘাম আর রক্তের বিনিময়ে গড়ে তোলা এই 6 তলা বিল্ডিংয়ের বিরাট বাসায় আমার বুড়ো হাড় দুটো ফেলার মতো বিন্দুমাত্র জায়গা নেই। বুকের ভেতরটা যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু আমি চোখে এক ফোঁটা জল আসতে দেইনি। মানুষ যখন চরম আঘাত পায় তখন কান্নার নদীর জল শুকিয়ে কঠিন হয়ে পাথর হয়ে যায়। আমিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, ওরা যদি সিদ্ধান্ত নিতে পারে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর, তাহলে আমাকে যদি সত্যি সত্যি বৃদ্ধাশ্রমে রেখে আসে, আমিও আমার সিদ্ধান্তে অটল থাকব। জীবনে আর কোনো দিন এই বাড়িতে পা রাখব না, ওদের সামনে নিজের অস্তিত্ব প্রকাশ করব না। সেদিন রাত গভীর হতেই বড় ছেলে সাফিন আমার রুমে এলো। তার পায়ের শব্দেই বুঝলাম সিদ্ধান্ত কার্যকর করার চূড়ান্ত বার্তা নিয়ে এসেছে। রুমে ঢুকে দরজার তোয়ালে টাঙানোর কটার দিকে তাকিয়ে সে বলল, বাবা, মা মারা গেছে 3 বছর হয়ে গেল। আমি জানি তোমার একা থাকতে কষ্ট হয়, সারাদিন চুপচাপ বসে থাকো। সেই জন্য বলছিলাম কি, তোমার মতো সমবয়সী লোকদের সাথে যদি তুমি থাকতে পারো তাহলে মনটা ভালো হয়ে যাবে, ওখানে সঙ্গী সাথী পাবে। ছেলেটার কথার পেছনের বিষাক্ত প্রলেপটা বুঝতে আমার বাকি রইল না। আমি আর তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারলাম না। বললাম, কি বলতে চাস তুই? আমি তো এখানেই ভালো আছি, তোদের চোখের সামনে আছি, এটাই তো আমার পরম শান্তি। সাফিনের ধৈর্যের ভাত ভেঙে গেল। বিরক্তিতে মুখটা কুঁকড়ে সে সরাসরি আসল চেহারায় চলে এলো। এত কথা বলতে পারবো না, কালকে সকালে ব্যাগ গুছিয়ে রেখো, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, সেখানেই তুমি ভালো থাকবে। আমাদের ওপর আর বাড়তি চাপ সৃষ্টি করো না। কথাগুলো বলেই সে উত্তরের অপেক্ষা না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার শব্দটা আমার বুকের গভীরে গিয়ে যেন একটা ভারী হাতুড়ির মতো আঘাত করলো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল। আমি উঠে দাঁড়ালাম, ধীর পায়ে এগিয়ে গেলাম কাঠের ভারী আলমারিটার দিকে। ড্রয়ারের গোপন চাবিটা বের করে লকটা খুললাম। সেখান থেকে সযত্নে বের করে আনলাম এই 6 তলা বিল্ডিংয়ের মূল দলিলপত্র, জমি কেনার রসিদ থেকে শুরু করে প্ল্যান পাস আর ফ্ল্যাটের প্রতিটি কাগজের ফাইল। যে বিল্ডিংয়ের প্রতিটি ইটে আমার হাড় ভাঙা খাটুনির স্মৃতি জড়িয়ে আছে। যা করার একমাত্র ইচ্ছা ছিল আমার পর যে 2 ভাই শান্তিতে মাথা গুঁজে থাকতে পারে। আমি ধীরে সুস্থে দলিলগুলো আমার পুরনো ট্রাভেল ব্যাগের তলায় কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখলাম। তারপর কয়েক জোড়া জামা কাপড় ভরে ব্যাগটা চেইন টেনে দিলাম। রাতের আধারে আমার সিদ্ধান্ত স্থির হয়ে গেল। সকাল হতেই সাফিনা শুভ এসে দাঁড়ালো। বড় ছেলে গাড়ির চাবি হাতে নিয়ে বলল, চলো। আমি ব্যাগটা হাতে নিয়ে নামলাম। আমার নিজের হাতে গড়া বাড়ি, যার প্রতিটি কোণ আমার চেনা, সেই বাড়ির সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় একবারের জন্য পেছন ফিরে তাকাইনি। বড় ছেলে আমাকে গাড়িতে তুলে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলো।
পুরোটা পথ আর বৃদ্ধাশ্রমের সেই অচেনা গেট দিয়ে ঢোকা পর্যন্ত আমি একটি কথাও বলিনি। আমার নীরবতাই ছিল ওদের অপরাধবোধের প্রতি আমার শেষ উপহার। বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার যখন আমাকে একটা ছোট্ট রুমে নিয়ে বসালো, তখন আমার হাতের ব্যাগটার কথা মনে পড়লো। ব্যাগটার ভেতরে শুধু জামা কাপড় নেই, আছে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই দলিলপত্র। যে ছেলেরা ভেবেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে তারা এই রাজত্ব ভোগ করবে, তারা জানে না যে বাবা তিল তিল করে গড়তে জানে, সে সিদ্ধান্ত নিলে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতেও জানে।